আসসালামু আলাইকুম। লার্নিং ইনসাইটে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো এইচএসসি পরীক্ষার হিসাব বিজ্ঞান ২য় পত্রের প্রস্তুতি হিসেবে এর পূর্বে আমি ২য় অধ্যায় এবং ৪র্থ অধ্যায়ের এমসিকিউ দিয়েছি। তো আপনারা আশা করি আ ও ওই অধ্যায় ২ টা ক্লিয়ার। তো এখন আমি ৫ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ আপনাদের সামনে দেখাবো এই ভিডিওতে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে ৫ম অধ্যায়ের এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অনেক কোয়েশ্চেন আসবে ৫ম অধ্যায় থেকে এবং এই এমসিকিউর ভিতর ম্যাথমেটিক্যাল এমসিকিউ দেওয়ার সম্ভাবনা বেশি। তো আমি ম্যাথমেটিক্যাল গুলো আপনাদের দেখাবো। একটু ধৈর্য ধরে দেখলে আশা করি আপনাদের এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসলে কোনো সমস্যা হবে না। তো ১ম প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক হিসাব ম্যান ১ অথবা আইএএস 1 অনুযায়ী আর্থিক বিবরণী কয়টি অংশে প্রস্তুত করা হয়? আর্থিক বিবরণী ৫ টি অংশে প্রস্তুত করা হয়। নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? নগদ প্রবাহ বিবরণী আর্থিক বিবরণীর অংশ। আয় বিবরণী হচ্ছে আর্থিক বিবরণীর অংশ। আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে আর্থিক বিবরণীর অংশ, কিন্তু বেতন বিবরণী বলে আর্থিক বিবরণীর কোনো অংশ নেই। কোন সভায় পরিচালক মণ্ডলী আর্থিক বিবরণী পেশ করে? বার্ষিক সভায়। আর্থিক তথ্য বার্ষিক সাধারণ সভার কতদিন পূর্বে শেয়ার মালিকদের নিকট পাঠাতে হয়? ১৪ দিন পূর্বে। প্রতি বছর শেয়ার হোল্ডারদের কাছে বাধ্যতামূলকভাবে কোনটি প্রেরণ করতে হয়? আর্থিক বিবরণী। যৌথ মূলধনী ব্যবসায়ের পরিচালনা করেন কে? শেয়ার হোল্ডার দ্বারা নির্ধারিত পরিচালক মণ্ডলী। কোম্পানি আইন অনুযায়ী আর্থিক বিবরণী কাদের নিকট প্রেরণ করা বাধ্যতামূলক? নিবন্ধক ও শেয়ার মালিক। পণ্য ও সেবার বিক্রয়লব্ধ অর্থকে কি বলে? আয়। ৯ নম্বর প্রশ্ন হচ্ছে নিরীক্ষা ফি কোন ধরনের ব্যয়? নিরীক্ষা ফি হচ্ছে পরিচালন ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে কোন দফাটি আসে না? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে রপ্তানি শুল্ক আসে না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আশা করি এই প্রশ্নগুলো আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে পুরাতন সম্পদ বিক্রয় কি ধরনের হতে পারে? মূলধন জাতীয় প্রাপ্তি, ঠিক আছে? সম্পত্তি যখন বিক্রি করবেন এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আয় বিবরণীর ক্রেডিট জের ব্যবসায় প্রতিষ্ঠানের কি হিসেবে গণ্য? তো আয় বিবরণীর ক্রেডিট জের মানে হচ্ছে নিট লাভ আর ডেবিট জের মানে হচ্ছে নিট ক্ষতি। আমরা জানি ক্রেডিট সাইডে আয় সমূহ থাকে, তো ক্রেডিট জের যদি থাকে অর্থাৎ ক্রেডিট ব্যালেন্স যদি বেশি থাকে তার মানে হচ্ছে আপনার আয়, আর ডেবিট জের মানে হচ্ছে ডেবিট সাইডে বেশি। তো ডেবিট সাইডে কি থাকে? ব্যয়গুলো, তখন আপনার নিট ক্ষতি হবে। যে খরচ ব্যবসায়িক কারণে সংগঠিত হয় না তাকে কোন ধরনের খরচ বলা হয় বা কোন ধরনের ব্যয় বলা হয় বা কোন ব্যয় বলা হয়? অপরিচালন ব্যয়। চলতি বছরে কোনটি সম্পূর্ণ খরচ নাও হতে পারে? ক্রয় চলতি বছরের সম্পূর্ণ খরচ নাও হতে পারে। বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী থেকে কয়টি মুনাফা জানা যায়? তো বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী থেকে ৩ টি মুনাফা জানা যায়। শেয়ার হস্তান্তর ফি কোম্পানির জন্য কি? শেয়ার হস্তান্তর ফি কোম্পানির জন্য আয়। তো পরবর্তী ৭ নাম্বার যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আপনাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন বা ম্যাথমেটিক্যাল শর্ট কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি। তো বলা আছে রেওয়া মিলে বিজ্ঞাপনের পরিমাণ দেওয়া আছে হচ্ছে ৮০,০০০। ওকে। এই বিষয়গুলো খুবই ক্লিয়ার থাকবেন। আশা করি এই অঙ্কগুলো আপনারা যদি নাও বোঝেন একটু দেখলে বা পিছনে নিয়ে আরেকবার দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বিজ্ঞাপন ব্যয় দেওয়া আছে হচ্ছে ৮০,০০০, ঠিক আছে? যার যার ৭৫% বিলম্বিত, যার ৭৫% বিলম্বিত, ঠিক আছে? তো যার ৭৫% বিলম্বিত, তার মানে আপনার বিজ্ঞাপন ৭৫% মানে কি? ১০০, ৭৫, ২৫, এতটুকু তো ক্লিয়ার। তো টোটাল হচ্ছে ১০০, ৭৫ হচ্ছে বিলম্বিত, ২৫ হচ্ছে আপনার কি? তো ৭৫% যদি বিলম্বিত হয় অর্থাৎ অগ্রিম হয়, তো ২৫% আপনার ব্যয় ১০০ র ভিতরে। ক্লিয়ার? তো কার ভিতরে ৭৫% এই ৮০,০০০, তার মানে এই পুরো ৮০ টাই হচ্ছে টোটাল। তো এখানে টোটাল বিজ্ঞাপনের পরিমাণটা দেওয়া আছে। ঠিক আছে? তো টোটাল কত? উপরে যা থাকবে নিচেও তাই। তো উপরে ৮০,০০০ হচ্ছে টোটাল, এখানে আমরা ১০০ কে দেখতে পাচ্ছি টোটাল। ঠিক আছে? তো ১০০ দিলাম ভাগ। আর আপনাকে বের করতে হবে কি? বিজ্ঞাপন খরচ। তো এই ৭৫ কি? এই ৭৫ আমার বিলম্বিত। এটা তো হচ্ছে আমাদের আয় বিবরণীতে যাবে না। আয় বিবরণীতে কতটুকু যাবে? শুধু খরচ টুকু। তো খরচ কত? ২৫। তো উপরেও দেখেন বিজ্ঞাপন, নিচেও টোটাল বিজ্ঞাপন। এই যে রেওয়া মিলে ৮০,০০০ টোটাল বিজ্ঞাপন, এখানে ১০০ হচ্ছে টোটাল বিজ্ঞাপন। আর গুণ হবে কত দিয়ে? আমাদের যতটুকু হচ্ছে আয় বিবরণীতে যাবে। যদি বলতো বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত? তাহলে ৭৫ দিয়ে এখানে গুণ দিলে অ্যান্সার বের হয়ে আসতো। তো তো ২৫ দিয়ে আমাদের যদি গুণ দিই, তো আমাদের অ্যান্সার কত আসবে? দেখেন আমি একটু কাটাকাটি করেই দেখাই দিই, যেহেতু আপনাদের অ্যাডমিশনে কাটাকাটি থাকবে। আপনারা ক্যালকুলেটর দিয়েই করবেন। তো ১০০ র ভিতর ২৫ যায় হচ্ছে ৪ ৫, ৪ ৮০ র ভিতর যায় হচ্ছে ২০। তাহলে অ্যান্সার হবে কত? ২০,০০০। তো এখানে যদি ৭৫ হতো তাহলে কি হতো? ৭৫ হলে এখানে হচ্ছে আপনাদের ৬০,০০০ অ্যান্সার হইতো। ঠিক আছে? তো আশা করি এটা ক্লিয়ার। তো এই ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। এগুলো খুব ভালো করে বুঝবেন এবং করবেন।
পরবর্তী প্রশ্ন হচ্ছে মণিহারি ক্রয় 10,000 টাকা, প্রারম্ভিক মণিহারি হচ্ছে 20,000 টাকা এবং সমাপনী মণিহারি হচ্ছে 2500 টাকা। ওকে, তো মণিহারি ক্রয় হচ্ছে 10,000, প্রারম্ভিক মণিহারি হচ্ছে 2,000, সমাপনী মণিহারি হচ্ছে 2500 টাকা। তো ব্যবহৃত মণিহারির পরিমাণ কত? তো এই ক্ষেত্রে সূত্র মনে রাখবেন, প্রারম্ভিক যোগ ক্রয়, প্রারম্ভিক যোগ ক্রয় মাইনাস সমাপনী। ঠিক আছে? তো আরেকটা সহজ সূত্র দিয়ে দিই, আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে বা একটু পরে যে অঙ্কগুলো করব কাজে লাগবে। একটা সূত্র দিয়েই করবেন। প্রারম্ভিক একপাশে, কৃত একপাশে। প্রারম্ভিক আর কৃত হচ্ছে এক সাইডে, আর সমাপনী আর বিকৃত হচ্ছে এক সাইডে। ঠিক আছে? তো কি লিখলাম? প্রারম্ভিক মজুদ হোক বা প্রারম্ভিক মণিহারি হোক, যাই হোক, বা প্রারম্ভিক মজুদ হোক বা প্রারম্ভিক হচ্ছে সম্ভার হোক, যাই হোক, প্রারম্ভিক আর কৃত এক সাইডে, সমাপনী আর বিকৃত হচ্ছে আরেক সাইডে। তো যেই সাইড থেকে কোশ্চেন আসবে, মনে করেন এখানে কোন সাইড থেকে কোশ্চেন আসছে? ব্যবহৃত মানে বিকৃত, তাই তো? তো বিকৃত থেকে যদি কোশ্চেন আসে, সমাপনীটা বিয়োগ হবে শুধু, আর বাকি এই দুইটা হচ্ছে যোগ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এই দুইটা যোগ হবে, এটা বিয়োগ হবে। ঠিক একইভাবে এখানে যদি কৃত মণিহারির পরিমাণ চেত, তাহলে কি হতো? প্রারম্ভিক মজুদটা আমরা মাইনাস করতাম, এই দুইটা আমরা যোগ করে দিতাম। তো আশা করি এই সূত্রটা মনে রাখলে আপনাদের কোনো সমস্যা হবে না। আমি আবারও বলে দিচ্ছি, প্রারম্ভিক মজুদ আর কৃত পণ্যের ব্যয় একদিকে, সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয় আরেক দিকে। তো যেই সাইড থেকে কোশ্চেন আসবে, মনে করেন এই যে প্রারম্ভিক আর কৃত আর সমাপনী আর হচ্ছে বিকৃত। ঠিক আছে? তো মনে করেন এই যে কৃত থেকে প্রশ্ন আসছে, তো কৃত থেকে প্রশ্ন আসলে এই এই এর সাইডটা বিয়োগ আর এই সাইডটা কি হবে? যোগ হয়ে যাবে। তো দেখেন এখানে মনে করেন বিকৃত থেকে আসছে, তো বিকৃত সাইডে কি ছিল? সমাপনী মজুদ। তো সমাপনী মজুদ হয়ে যাবে বিয়োগ, আর বাকিগুলো যোগ। ওকে, তো 10,000 আর 2,000 যোগ করলে কত হয়? 12,000। 12,000 থেকে 2,500 বাদ দিলে কত হয়? 9,500। তো এই ধরনের অঙ্ক আমি আবার পাবো, আবার সূত্র দিয়ে আপনাদের দেখাই দেবো, নিচেই রয়েছে। তো নিচে অলমোস্ট এই টাইপের না, অন্য অঙ্ক। তো এখানে বলেছে বিক্রয় কত টাকা? তো বিক্রয়ের ভিতর কি, কি যায়? বিক্রয়ের ভিতরে একটা হচ্ছে, আপনি সিম্পলি মনে করেন আপনি একটা পণ্য ক্রয় করে নিয়ে এসেছেন, সেটা আবার আরেকজনের কাছে বিক্রি করবেন। একটা কোক 60 টাকাতে ক্রয় করে নিয়ে এনেছেন আপনার মুদি দোকানের জন্য, আরেকজনের কাছে বিক্রি করবেন। তো এর ভিতর কি থাকে? তো 60 টাকা দিয়ে আপনি ক্রয় করেছেন, এটা হচ্ছে আপনার বিক্রিত পণ্যের ব্যয়। আর এর কি এমনি 60 টাকায় বিক্রি করবেন না, এর সাথে কিছু মুনাফা যোগ করবেন। 5 টাকা মুনাফা যোগ করবেন। তো বিক্রয়ের ভিতর কি থাকে? একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আরেকটা হচ্ছে মুনাফা। তো 18,000 বিক্রিত পণ্যের ব্যয়, আর লাভ হচ্ছে 5,000। টোটাল কত হলো? 23,000। তো মনে রাখবেন, বিক্রয় সমান সমান হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মুনাফা। নিচের কোনটি অপরিচালন আয়? তো অপরিচালন আয় কোনটা? প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি। ওকে, পরবর্তী আরেকটা কোশ্চেন আমরা পেয়ে গিয়েছি, গুরুত্বপূর্ণ। তো এখানে বলা হচ্ছে রেওয়া মিলে ভাড়া দেওয়া আছে 18,000, বছর শেষে ভাড়া 1/5 অংশ অপ্রদত্ত থাকলে ভাড়া বাবদ ব্যয় কত টাকা? তো টোটাল ভাড়া হচ্ছে আপনার কত? 5। এক অংশ অপ্রদত্ত। ওকে, এক অংশ অপ্রদত্ত। তো ৫ এর এক অংশ যদি বকেয়া থাকে, তো ভাড়া খরচ দিছেন কত টাকা? ৫ টাকা ভাড়া, যার ১ টাকা হচ্ছে বকেয়া। তো ভাড়া খরচ হয়েছে কত টাকা? ৪ টাকা। তো ঠিক আছে? তো রেওয়া মিলে ভাড়া কত দেওয়া আছে? রেওয়া মিলে ভাড়া দেওয়া আছে হচ্ছে 18,000। ওকে। এখানে কিন্তু আর যার বলে নাই। তার মানে এই ভাড়াটা হচ্ছে খরচ। ঠিক আছে? তো এইজন্য ৪ দিয়ে ভাগ দেব। আর আমাদের দরকার কি? ভাড়া বাবদ ব্যয় কত? তো টোটালটাই তো আমাদের ব্যয়। বকেয়া থাকুক আর নগদে দিই, টোটালটাই তো আমাদের ব্যয়। ঠিক আছে? তো ব্যয় বাবদ কত টাকা যাবে? তো 18 ভিতর 4 কতবার যায়? এখানে হবে হচ্ছে ৪৫০০। ৪৫০০ গুণ ৫ হচ্ছে ২২,৫০০। তো আশা করি ক্লিয়ার। এখানে যদি জার বলা থাকতো, তার মানে হচ্ছে টোটালটাই ভাড়া দেওয়া আছে আপনার রেওয়া মিলে। যেহেতু আর জার বলা নেই এখানে, এইজন্য এটা শুধু খরচ দেওয়া আছে। তো যে টাকা আপনি নগদে খরচ করেছেন। তো নগদে কত টাকা খরচ করেছেন? উপরে নগদে 18,000 খরচ, এখানে নগদে কত? ৪ খরচ। তো উপরেও নগদ, নিচেও নগদ, চাচ্ছে কত? টোটাল ভাড়া। তো এইজন্য গুণ দিছেন কত দিয়ে? ৫ দিয়ে। যদি এখানে বকেয়া ভাড়া চেত, তাহলে আপনার গুণ দিতে হতো কত দিয়ে? এখানে ১ দিয়ে গুণ দিয়ে। অর্থাৎ যেটা দিয়ে গুণ দিবেন সেটাই আপনার অ্যান্সার বেরোবে। ওকে, পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে মঞ্জু লিমিটেড এর রেওয়া মিলে প্রাপ্য হিসাব 2,50,000 টাকা। ওকে, প্রাপ্য হিসাব হচ্ছে 2,50,000। 5,000 টাকা আদায়যোগ্য নয়, মাইনাস হচ্ছে 5,000। তাহলে কত থাকে? 2,45,000। ঠিক আছে? তো 5% কুড়িন সঞ্চিতি ধরতে হবে। তো 2,45,000 এর উপরে 5% ধরেন, ক্যালকুলেটরে 5% দিলে অ্যান্সার কত আসবে? 12,000। 12,250। আর যদি কেউ ক্যালকুলেটর দিয়ে না করতে চান, সিম্পলি যদি অ্যাডমিশনের সময় যখন ক্যালকুলেট করবেন, এখানে 10% করবেন প্রথমে। 10% করলে একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা কত হলো?
24,500 টাকা। 24,500 র অর্ধেক মানে 10% ধরছিলাম তো অর্ধেক ধরেন 24,500 র অর্ধেক হচ্ছে 12,250। তো এটা জাস্ট আমি একটা ট্রিক্স দেখালাম। আপনারা ক্যালকুলেটরে দিলেই চলে আসবে। হচ্ছে 2,50,000 এর থেকে 5,000 বাদ দিবেন 2,45,000 আর 2,45,000 এর 5% হচ্ছে 12,250। রেওয়া মিলে ভ্যাট সহ ক্রয় মূল্য দেওয়া আছে 2,87,000, ক্রয় ফেরত হচ্ছে 7,000 টাকা। তাহলে ভ্যাটের পরিমাণটা হচ্ছে কত? তো ভ্যাটের পরিমাণ বের করার জন্য প্রথমে আমাদের এই যে এটা বিয়োগ দিতে হবে। ফেরত চলে আসছে, এটা তার ভ্যাটের অন্তর্ভুক্ত হবে না। তাহলে কত হলো? 2,80,000 টাকা আমার মূল্য থাকলো। এবার 2,80,000 কে আমি ভাগ দেবো কত দিয়ে? 115, আর গুণ দেবো কত দিয়ে? 15, কারণ ভ্যাট হচ্ছে কত? 15, তাই তো? তো ভাগ দেবো 115 দিয়ে, গুণ দেবো 15 দিয়ে, তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 36,521 পয়েন্ট সামথিং, যেটা 522-এ কনভার্ট হয়ে যাবে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে 24 নাম্বার। তো এখানে বলা আছে যদি বিক্রয় 25,000 ও মুনাফার হার হচ্ছে ক্রয় মূল্যের উপর 25% হয় তবে বিক্রিত পণ্যের ব্যয় কত? এই অঙ্কগুলো খুবই ক্লিয়ার কনসেপ্ট রাখবেন। আমি খুব সহজে বুঝাচ্ছি। একটু বোঝার চেষ্টা করেন। আশা করি অ্যান্সার দিতে পারবেন। তো দেখেন যেই মূল্যের উপর মুনাফার হার থাকবে সেই মূল্য হবে 100। তো ক্রয় মূল্যের উপর মুনাফার হার তার মানে ক্রয় মূল্য হচ্ছে 100। মুনাফা এখানে দেয়া আছে কত? 25। তো বিক্রয় মূল্য কত হবে? 125। আবার যদি এখানে বিক্রয় মূল্য দেয়া থাকতো, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, তো যেই মূল্যের উপর মুনাফার হার থাকবে সেই মূল্যই 100। তখন বিক্রয় মূল্য হতো 100, মুনাফা হতো 25, আর ক্রয় মূল্য কত হবে? বিক্রয়ের সাথে মুনাফা যোগ করে ক্রয় মূল্য হয় নাকি বিয়োগ করে হয়? বিয়োগ করে হয়। তাহলে ক্রয় মূল্য থেকে মুনাফা বিয়োগ দিলে কত হয়? 75। তখন এইটা হবে ক্রয় মূল্য। ঠিক আছে? এখানে দেখেন ক্রয় মূল্য 75 হয়েছে, আর এখানে দেখেন ক্রয় মূল্য 100 হয়েছে। কারণ এটা যেই মূল্যের উপর পার্সেন্ট দেয়া থাকবে সেই মূল্য 100। তো এখানে ক্রয় মূল্যের উপর পার্সেন্ট দেয়া আছে, ক্রয় মূল্য 100, আর এর সাথে মুনাফা যোগ করতে হয়। ক্রয় মূল্যের সাথে মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়। আর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিলে হচ্ছে ক্রয় মূল্য পাওয়া যায়। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার। তো এখানে বিক্রয় দেখেন দেয়া আছে 25,000, একটা অ্যামাউন্ট এখানে দেয়াই থাকবে। তো 25,000 দেওয়া আছে। তো এখানে বিক্রয় কত? 25,000। এখানে বিক্রয় কত? 125। ওকে, তো উপরেও বিক্রয়, নিচেও বিক্রয়। আর আমাদের কোশ্চেনে কি চাচ্ছে? বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় কত? এই যে 100। তো গুণ হবে কত দিয়ে? 100 দিয়ে। তো আপনারা যদি ক্যালকুলেটরে দেন তাহলেও হয়ে যাবে। আমি এখানে দেখাই দিচ্ছি। 4 আর হচ্ছে 5, 5 25 এর ভিতর কতবার যায়? 5 বার, 4 5 20, অ্যান্সার হবে কত? 20,000। তো পরবর্তী কোশ্চেন দেখেন, বিক্রয়ের উপর মুনাফার হার কত কোশ্চেনে চেয়েছে। তো বিক্রয়ের উপর মুনাফার হার, বিক্রয় কত? 2,80,000। তো বিক্রয় 2,80,000 বলেছে বিক্রয়ের উপর, তার মানে বিক্রয় 2,80,000, ওর উপরে বসবে মুনাফা। মুনাফা কত? 35,000। আর হার যখনই বলবে, হার উল্লেখ থাকলে গুণ হবে 100 দিয়ে সবসময়ের জন্য। তো গুণ কত? 100। তো নিচে হচ্ছে 2,80,000, আর উপরে হচ্ছে 35,000, আর গুণ হবে কত? 100। তো অ্যান্সার কত আসবে? ভাগ দিলে অ্যান্সার আসে 125। ঠিক আছে? আর 100% করলে কত আসবে? 12.5। ওকে। প্রদত্ত বীমা হচ্ছে 4,000 টাকা, যা পরবর্তী মার্চ মাস পর্যন্ত প্রদত্ত আছে। চলতি বছরের বীমা ব্যয় কত? তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। পরবর্তী বছরের মার্চ মাস পর্যন্ত দেওয়া আছে। ঠিক আছে? তো 31 মার্চ পর্যন্ত দেয়া আছে। তার মানে সে 2020-এর মার্চ থেকে 2021-এর মার্চ পর্যন্ত দেওয়া আছে। ক্লিয়ার? ১ বছর। 2020-এর মার্চ থেকে 2021-এর মার্চ পর্যন্ত দেওয়া আছে। তার মানে এই বছর আমি ৯ মাস পাচ্ছি, আগামী বছর হচ্ছে ৩ মাস পাচ্ছি। টোটাল হচ্ছে ১২ মাস। ক্লিয়ার? তো এই বছরের ভাড়া ব্যয় কত? তো ৪,০০০ কে ভাগ দিব হচ্ছে ১২ দিয়ে। তো এই বছরে কত থাকছে? ৯। তো এই বছরের ৯ করলে কত হয়? চলতি বছরের বীমা ব্যয় হচ্ছে কত? ৯, ৩ তিরিকে ৯, ৩ এ ৪ এ ১২, ৪ ৪ কেটে যাবে, তাহলে কত থাকে? ৩,০০০। ঠিক আছে? ওকে। তো আপনাদের অ্যান্সার কত? এই বছরে ৩,০০০। আর যদি বলতো আ বকেয়া অগ্রিম অগ্রিম হচ্ছে বীমা কত টাকা? তাহলে এখানে আমরা কি দিতাম? এইভাবে করলে তো বিয়োগ করলেই চলে আসছে। আর তা না হলে ১২, তো এই বছরের ৯, আর আগামী আগামী বছরের কত মাস দিয়েছি? ৩। তো এই যে ৩ এ ৪ এ ১২, আর ৪ ৪ কেটে দিলে কত থাকে? ১,০০০। ঠিক আছে? তো এই বিষয়টা যেন ভুল না হয়। নিচের কোনটি অপরিচালন ব্যয়? অপরিচালন ব্যয় হচ্ছে আ ঋণের সুদ। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, ওকে, যদি বিক্রিত পণ্যের ব্যয় 20,000 টাকা, বিক্রয়ের উপর মুনাফার হার হচ্ছে 20%। তো কি বলেছিলাম? যেই মূল্যের উপর মুনাফার হার থাকবে সেই মূল্য 100। তো বিক্রয় হচ্ছে 100, মুনাফা কত? 20। তো বিক্রয় থেকে মুনাফা
বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে আমরা কি পাবো? বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় কত? ৮০। ওকে। যদি এবার দেখেন এটা পেয়ে গিয়েছি। তো এতটুক তো ক্লিয়ার। তো বিক্রিত পণ্যের ব্যয়, তো উপরে যেটা থাকবে নিচেও সেটা। তো বিক্রিত পণ্যের ব্যয় কত? ২,০০,০০০। তো এখানে ২,০০,০০০, এখানে বিক্রিত পণ্যের ব্যয় কত? ৮০। ওকে ৮০। তো বিক্রয়ের পরিমাণ কত? তো গুণ দিব, যেটা কোশ্চেনে চাবে সেটাতে গুণ দেব। বিক্রয় কত? ১০০। ওকে। তো ১০০ র ভিতর ২০ ৫ বার যায়, ৮০ র ভিতর হচ্ছে ৪ বাদ যায়। ৪ ২০ এর ভিতর ৫ বাদ যায়, তো ৫ ৫ ২৫ অর্থাৎ ২,৫০,০০০। তো আমি কেটে, কেটে দেখালাম, আপনারা হচ্ছে ক্যালকুলেটরে দিলে অটোমেটিক চলে আসবে। ওকে। আসবাবপত্রের ক্রয় মূল্য হচ্ছে ৳১২,০০০, পুঞ্জীভূত অবচয় হচ্ছে ৳২০,০০০। আসবাবপত্রের বই মূল্যের উপর ১০% অবচয় ধার্য করা হলে অবচয়ের পরিমাণ কত? এটা তো খুবই ইজি। এখানে ১২,০০০ হবে, ১,২০,০০০ হবে। ১২,০০০ না, ১,২০,০০০ মাইনাস হচ্ছে ২০,০০০, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে ১,২০,০০০ মাইনাস হচ্ছে ২০,০০০, তাহলে কত থাকে? তাহলে থাকে হচ্ছে ৳১,০০,০০০। আর ১,০০,০০০ উপর 10% করেন। 10%, তো পার্সেন্টের জন্য ওকে 10%, তো পার্সেন্টের জন্য হচ্ছে ২ টা শূন্য কাটা যায়। তো এই যে ১০ থেকে একটা কাটলাম, এখান থেকে একটা কাটলাম, তাহলে অ্যান্সার কত হয়? ১০,০০০। ক্রয় মূল্যের উপর ৩৩%, ও ৩৩% এরটা মনে রাখবেন। ক্রয় মূল্য বলুক আর বিক্রয় মূল্য বলুক, ৩৩% বললে ২৫% আর ২৫% বললে ৩৩%। ওকে। ক্রয় মূল্যের উপর লাভের হার ২৫% হলে বিক্রয়ের পরিমাণ ৳২০,০০০ হয়, তবে লাভের পরিমাণ কত? ওকে। ক্রয় মূল্যের উপর লাভের পরিমাণ। তো যে মূল্যের উপর লাভ থাকবে সেই মূল্য কত বলেছিলাম? ১২৫। আর ক্রয় মূল্য ১০০, মুনাফা হচ্ছে ২৫, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ১২৫। ওকে। তো বিক্রয়ের পরিমাণ কত বলেছে? ২০,০০০। তো যে অ্যামাউন্ট দেয়া থাকবে অ্যামাউন্ট সবসময় উপরে হবে। তো এখানে কি বলেছে? বিক্রয়। তো আমাদের বিক্রয় কত? ১২৫। তো ওদের বিক্রয় উপরে, আমাদের বিক্রয় নিচে, দুটোই বিক্রয় বিক্রেতা সেম হবে উপর নিচে। আর কোশ্চেনে যেটা চাবে সেটা দিয়ে গুণ হবে। কোশ্চেনে চেয়েছে লাভ। তো লাভ কত হচ্ছে? ২৫। তো গুণ হচ্ছে ২৫। ২৫ ১২৫ এর ভিতর কতবার যায়? ৫ বার। ৫ ২০ এর ভিতর কতবার যায়? ৪। অর্থাৎ অ্যান্সার হবে হচ্ছে ৪,০০০। ওকে। আশিক অ্যান্ড সন্সের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ওকে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কিভাবে বের হয়? আমি একটু আগে বলেছিলাম, আপনাদের মনে হয় মনে আছে। প্রারম্ভিক মজুত আর হচ্ছে কৃত পণ্যের ব্যয়। আর একপাশে কি বলেছিলাম? সমাপনী মজুত, বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে? তো বলছিলাম কি, যেই সাইডে থেকে কোয়েশ্চেন করবে সেই সাইডেরটা মাইনাস, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় থেকে যদি কোয়েশ্চেনে চায় সমাপনী মজুদ মাইনাস প্রারম্ভিক মজুদ আর কৃত পণ্যের ব্যয় যোগ, অর্থাৎ অপোজিট সাইডের সবকিছু যোগ হবে। আর যেই সাইডের থেকে কোয়েশ্চেন করবে সেই সাইডটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। এটা যেমন বলছি, আরেকটা জিনিস মনে রাখবেন, এর যেকোনো এক সাইড যোগ করলে হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যায়। অর্থাৎ এখানে যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বলা আছে, এটা কিভাবে পাওয়া যায়? হয় প্রারম্ভিক মজুদ কৃত পণ্যের ব্যয় যোগ করলেও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবেন, অথবা সমাপনী মজুদ বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলেও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবেন। তো এখানে বলেছে বিক্রিত পণ্যের ব্যয় কত? ওকে। তো বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে আমরা কি জানি? সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয় একদিকে, তাই তো? আর এই ২ টা যোগ করলে কি পাওয়া যায়? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা যদি শুধু সমাপনী মজুদটা বিয়োগ দিয়ে দিই, তাহলেই তো আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাচ্ছি। তো ১৭,৫০০ মাইনাস হচ্ছে ৭,০০০, তাহলে কত হবে? ১০,৫০০। তো আশা করি ক্লিয়ার। আমি আরো একবার বলে দিচ্ছি। প্রারম্ভিক মজুদ আর কৃত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যায়, অথবা সমাপনী মজুদ বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের পাওয়া যায়। তো সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয় সমান, সমান কি? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দেওয়া আছে, সমাপনী মজুদ দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় চেয়েছে। তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা সমাপনী মজুদ ৳৭,০০০ বিয়োগ দিয়ে দিলাম। এজন্য আমরা পাচ্ছি কি? বিক্রিত পণ্যের ব্যয়। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রারম্ভিক মজুদ ৳২৫,০০০, সমাপনী মজুদ ৳১৫,০০০, বিক্রিত পণ্যের ব্যয় ৳৬০,০০০, কৃত পণ্যের ব্যয় বা ক্রয় কত? তো এই যে এই সূত্র থেকে, তো প্রারম্ভিক মজুদ, কৃত পণ্যের ব্যয়, সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয়। এখান থেকে কি চেয়েছে? কৃত পণ্যের ব্যয়। তার মানে যেই সাইড থেকে কোয়েশ্চেন করেছে সেই সাইডেরটা মাইনাস, অর্থাৎ প্রারম্ভিক মজুদ হয়ে যাবে মাইনাস, বাকি সব হয়ে যাবে কি? প্লাস। তো ৬০,০০০ আর ১৫, আচ্ছা ২৫ আর ১৫ কেটে দেন, থাকে কত? ১০,০০০। ৬০,০০০ আর ১০,০০০ হচ্ছে ৬০,০০০ থেকে ১০,০০০ কি হবে? বিয়োগ হবে। এই যে এখানে বিয়োগ, ঠিক আছে? তো ১ম এ ১৫,০০০ থেকে ২৫,০০০ বিয়োগ করলাম, থাকে আরো মাইনাস ১০,০০০, আর ৬০,০০০ থেকে আরো ১০,০০০ বিয়োগ দিলে হবে কত? ৫০,০০০। বিক্রয় মূল্যের উপর ২০% মুনাফা হলে মোট ব্যয়ের উপর মুনাফার হার কত? ঠিক আছে? তো এটা আপনারা অনেকে মুখস্থ করেন, আমি একটু দেখাই দিচ্ছি আসলে কিভাবে হয়। তো যেই মূল্যের উপর মুনাফার হার থাকবে সেই মূল্য কত? ১০০। তো বিক্রয় হচ্ছে ১০০, মুনাফা হচ্ছে ২০, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে ৮০। তো কোশ্চেনে চেয়েছে ব্যয়ের উপর মুনাফার হার। তো ব্যয় কত? ৮০, মুনাফা কত? ২০, হার মানে কত? ১০০। ওকে।
তো কাটাকাটি করেন 20 80-র ভিতর কতবার যায় 4, 4 100-র ভিতর কতবার যায় 25 বার। তো অ্যান্সার হবে কত 25%। সুনামের অবলোপন একটি ব্যয়। অনাদায়ী পাওনা সঞ্চিতি ব্যবসায়ের জন্য কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি ব্যবসায়ের জন্য সম্ভাব্য ব্যয়। নিচের কোনটি নিচের কোনটি অন্যগুলো হতে ভিন্ন? প্রারম্ভিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, অবলেখকের কমিশন আর মেরামত ব্যয়। সুতরাং এখানে মেরামত ব্যয় হবে ভিন্ন। বিক্রয়ের উপর মূসক কোন ধরনের আইটেম বিক্রয়ের উপর মূসক হচ্ছে দায়। ব্যবসায়ের ভবিষ্যৎ পরিকল্পনার প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহ করে কোনটি? আর্থিক বিবরণী। মূলধন জাতীয় উপাদানসমূহ দ্বারা কোনটি প্রস্তুত করা হয়? আর্থিক বিবরণী। অর্থাৎ আর্থিক বিবরণীতে কি থাকে? সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব। তাই তো? এইজন্য এগুলোকে বলা হয় মূলধন জাতীয় উপাদান। অর্থাৎ সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব। স্বল্পকাল, স্থায়ী ও দ্রুত নগদে রূপান্তরযোগ্য সম্পদকে কি বলা হয়? চলতি সম্পদ। যেসব সম্পদের বাস্তব অস্তিত্ব নেই এবং কোনো বাজার মূল্য নেই তাকে কি বলা হয়? অলীক সম্পত্তি। অলীক বা ভুয়া সম্পত্তি। সাধারণত সঞ্চিতি রাখা হয় কি উদ্দেশ্যে? ব্যবসায়ের আর্থিক কাঠামো সুদৃঢ় করার জন্য। তালিকা মূল্য ও প্রদেয় মূল্যের পার্থক্যকে কি বলা হয়? কারবারি বাট্টা, এবং কারবারি বাট্টা কোনো প্রকার লেনদেনের ভিতর অন্তর্ভুক্ত হয় না। ঠিক আছে? এটি কোনো লেনদেন নয়। তবে প্রাপ্ত বাট্টা বা প্রদত্ত বাট্টা বা নগদ বাট্টা হচ্ছে লেনদেন, কিন্তু নগদ বাট্টা হচ্ছে একটি অনগদ লেনদেন। প্রাপ্য হিসাবে নিট প্রাপ্য ও প্রাপ্ত অর্থের পার্থক্যকে কি বলা হয়? প্রদত্ত বাট্টা। ঠিক আছে? আর প্রদত্ত বাট্টা কিন্তু অনগদ লেনদেন, কিন্তু নাম হচ্ছে নগদ বাট্টা। চূড়ান্ত প্রচেষ্টা চালানোর পরেও প্রাপ্য হিসাবে যে অংশ আদায় হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তাকে কি বলা হয়? অনাদায়ী পাওনা। ভবিষ্যতে দায় হিসেবে স্বীকৃত হতে পারে কিন্তু বর্তমানে দায় হিসেবে স্বীকৃত হয়নি, এরূপ দায়কে কি বলা হয়? সম্ভাব্য দায়। ভবিষ্যতে আর্থিক ক্ষতিপূরণ। ৪৮ নম্বর প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে আর্থিক ক্ষতিপূরণের জন্য যে অর্থ প্রদান করা হয় তাকে কি বলা হয়? বীমা সালামি। বিক্রিত লাভের সাথে হচ্ছে পরোক্ষ আয়গুলো যোগ হবে আর পরোক্ষ ব্যয়গুলো বিয়োগ হবে। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে ৬৩,০০০। ওকে। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে ৬৩,০০০, মোট লাভ হচ্ছে ২১,০০০। তাহলে নিট বিক্রয় কত? আমরা বলছিলাম কি? আমরা যখন একটা কোক বিক্রি করার জন্য নিয়ে আসি ৬০ টাকা দিয়ে, সেটাকে আমরা ৬০ টাকায় বিক্রি করি না, এর সাথে কিছু লাভ যোগ করি। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় ৬৩,০০০, এর সাথে লাভ যোগ হবে ২১,০০০, মোট হবে ৮৪,০০০। তাহলে নিট বিক্রয় মূল্য হচ্ছে ৮৪,০০০। প্রারম্ভিক মজুদ প্রাম আ ওকে, বিক্রিত পণ্যের ব্যয় চেয়েছে। ঠিক আছে? তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব? প্রারম্ভিক মজুদ, আমরা আগেও বলেছিলাম প্রারম্ভিক মজুদ কৃত পণ্যের ব্যয় এক সাইডে হবে, সমাপনী মজুদ বিক্রিত পণ্যের ব্যয় আরেক সাইডে হবে। তো যেই সাইড থেকে কোশ্চেন করবে আমরা সেই সাইডটা কি করব? বিয়োগ দেব। তো বিক্রিত পণ্যের ব্যয়ের সাইডে সমাপনী মজুদ বিয়োগ হবে আর বাকি সবকিছু যোগ হবে। তাহলে প্রারম্ভিক মজুদ যোগ প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ হয়, মজুরি যোগ হয়। তো বিক্রয় এখানে আমাদের তো কোনো ফ্যাক্টর না, আর সমাপনী মজুদটা কি হবে? বিয়োগ হবে। ওকে, ১৫,০০০ আর ২৫,০০০ কেটে দিলে কত থাকে? ১০,০০০। তো ১০,০০০ আর হচ্ছে ৩০,০০০ যোগ হলে হবে ৪০,০০০, ৪০,০০০ আর ২০,০০০ হবে হচ্ছে ৬০,০০০, আর ৫ এখানে যোগ করি নাই, ৫টা যোগ করে দেন, বাস যোগ করলে হবে কত? ৬৫,০০০। ওকে। এই বছর ক্রয় কত টাকা? ওকে। কোশ্চেনটা আমরা করি এবছরে ক্রয় কত টাকা, তাই তো? তো ক্রয় মূল্যের উপর 25% লাভ ধরে বিক্রয় করা হয়েছে। তো ক্রয় মানে কি? কৃত পণ্যের ব্যয়। তো কৃত পণ্যের ব্যয় বের করতে গেলে আমাদের প্রারম্ভিক মজুদটা বিয়োগ দেব, সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয় যোগ দিব। এই যে সূত্রটা তো মনে আছে, ঠিক আছে? তো আমরা দেখি প্রারম্ভিক মজুদ আমাদের আছে। তো প্রারম্ভিক মজুদ কি হবে? বিয়োগ। সমাপনী মজুদ কি হবে? যোগ। বিক্রিত পণ্যের ব্যয় কি হবে? যোগ। কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়টা নেই। তো আমাদের বছরে কৃত পণ্যের ব্যয় বের করতে বা ক্রয় বের করতে গেলে আমাদের অবশ্যই বিক্রিত পণ্যের ব্যয়টা লাগবে। তো বিক্রিত পণ্যের ব্যয়টা বের করি। তো ক্রয় মূল্যের উপর মুনাফার হার হচ্ছে 25%। তো ক্রয় মূল্য হচ্ছে ১০০, মুনাফা হচ্ছে 25, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে ১২৫। তো এখানে কি দেওয়া আছে? ক্রয়, তাই তো? তো এই যে বিক্রয়, ওকে, বিক্রয়ের অ্যামাউন্ট দেয়া আছে। ওকে। তো বিক্রয়কে আমরা ভাগ দিলাম কত দিয়ে? ওদের বিক্রয় হচ্ছে ২,০০,০০০, আমাদের বিক্রয় হচ্ছে ১,১২৫, আর আমাদের দরকার কি? কৃত পণ্যের ব্যয়। এইজন্য গুণ দেব কত দিয়ে? এই যে ১০০। তো গুণ হচ্ছে ১০০। তো ১০০ র ভিতর ২৫ হচ্ছে ৪ বাদ যায়, আর ২৫ এর ভিতর হচ্ছে ৫ বাদ যায়। ৫ হচ্ছে ২০ এর ভিতর ৪ বাদ যায়, তো ৪ এ ৪ এ ১৬। সুতরাং আমাদের এখানে অ্যান্সার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ১৬,০০০ টাকা। ১৬ মানে হচ্ছে মানে ১,৬০,০০০ আরকি। ১,৬০,০০০। তো বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে ১,৬০,০০০ টাকা। ওকে, তো যোগ হবে ১,৬০,০০০। ওকে। তো কাটাকাটি করি, ২৩ আর ২৭ কাটলে থাকে কত? ৪,০০০, আর ১,৬০,০০০ এর সাথে ৪,০০০ যোগ করলে কত হয়? ১,৬৪,০০০।
মুনাফা হচ্ছে 400, মুনাফা 400% বিক্রয় মূল্য হলে মার্কআপ কত? তো মনে রাখবেন মার্কআপ হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার। মার্কআপ হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার আর মার্জিন হচ্ছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার। আমি আবারও বলে দিচ্ছি মার্কআপ হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার আর মার্জিন হচ্ছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার। তো আমরা এখানে একটু বের করি। 400, তাই তো? তো বিক্রয় হচ্ছে 400, মুনাফা হচ্ছে 100 আর বিক্রিত পণ্যের ব্যয় কত? 300। তো মার্কআপ মানে কি? ক্রয় মূল্যের উপর মুনাফার হার। তো ক্রয় মূল্যের উপর মুনাফার হার। নিচে হচ্ছে ক্রয় মূল্য 300, উপরে হচ্ছে মুনাফা গুণ হচ্ছে হার। তো কাটি 100, 2টা শূন্য কাটা আর কি 3 100 এর ভিতর কতবার যায়? 33.33, অর্থাৎ 3 33 99, ঠিক আছে? তো আশা করি এ পর্যন্ত আপনারা ক্লিয়ার আছেন। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে 54 নাম্বার, সমাপনী মজুদ হচ্ছে 16,800 টাকা, কৃত ও বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 11,200 ও 9,800 টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? তো আমরা কি বলছিলাম, এক পাশে থাকবে হচ্ছে প্রারম্ভিক মজুদ কৃত পণ্যের ব্যয়, আরেক পাশে থাকবে হচ্ছে সমাপনী মজুদ বিক্রিত পণ্যের ব্যয়। এর যেকোনো এক সাইড যোগ করলেই হবে। তো প্রারম্ভিক মজুদ কৃত পণ্যের ব্যয় নাই, সমাপনী মজুদ আছে, তো 16,800, আর বিক্রিত পণ্যের ব্যয় যেটা ছোট আমরা সেটা নেব 9,800। তো 16,800-র সাথে 9,800 যোগ করলে কত হবে? 26,600। ওকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় কত? তো বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি ছিল? প্রারম্ভিক মজুদ, কৃত পণ্যের ব্যয়, সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয়। তো এখানে বিক্রিত পণ্যের ব্যয় চেয়েছে, সুতরাং সমাপনী মজুদটা বিয়োগ যাবে। তো এখানে সমাপনী সাপ্লাইজ আছে, এটা কোনো কাজে লাগবে না। এই যে সমাপনী মজুদ বিয়োগ বাকি সব হবে যোগ। তো প্রারম্ভিক মজুদ আমরা পেয়ে গেছি। কৃত পণ্যের ব্যয় হচ্ছে 3 লক্ষ যোগ আন্তঃ পরিবহন 6,000 টাকা যোগ বই পরিবহন আমাদের কাজে লাগবে না। ক্রয় ফেরত হচ্ছে বিয়োগ হবে, বিক্রয় ফেরত আমাদের কাজে লাগবে না। তো যোগ বিয়োগ করলে আমরা কত পাবো? 3,08,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ যোগ করলে কি পাওয়া যায়? বিক্রয়। তো পরবর্তী কোশ্চেন হচ্ছে, তো নেক্সট কোশ্চেন হচ্ছে 57 নাম্বার, কর পূর্ব আয়ের উপর 20% হারে কর প্রদান। কর প্রদানের নিট মুনাফা হচ্ছে 8,000 টাকা হলে করের পরিমাণ কত? ওকে। তো আমাদের এখানে কত বলা হচ্ছে? 8,000, ঠিক আছে? ওকে, 8,000 টাকা। কর প্রদানের পর নিট মুনাফা 8,000 টাকা। তো কর পূর্ব আয় হচ্ছে কত? 100। কর বাদ দিলাম 20। তো কর পরবর্তী কত থাকছে? 80। তো এই যে এখানেও কর পরবর্তী, এখানেও কর পরবর্তী। প্রদানের পর নিট মুনাফা 8,000। তো আমরাও কর প্রদানের পরে নিট মুনাফা কত পেয়েছি? 80। আর আমাদের এখানে দরকার কি দেব? গুণ করের পরিমাণ। তো করের পরিমাণ কত? 20। ওকে, 20। তো 80 আর এটা কেটে দিলাম। তো আমাদের কত থাকে? এখানে জাস্ট 2টা শূন্য, এখানে একটা শূন্য। তো কত হবে? 2,000 টাকা। ব্যবসায়ের হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করার জন্য নিরীক্ষককে যে অর্থ প্রদান করা হয় তাকে কি বলা হয়? নিরীক্ষা ফি। বিদেশে বিদেশে পণ্য বিক্রয়ের জন্য বিক্রিত পণ্যের উপর সরকারকে যে অর্থ প্রদান করা হয় তাকে কি বলা হয়? রপ্তানি শুল্ক। কোম্পানির অর্জিত মুনাফার উপর সরকারকে বাধ্যতামূলক যে কর দিতে হয় তাকে কি বলা হয়? আয়কর। শেয়ার 61 নম্বর প্রশ্ন হচ্ছে, শেয়ার অবলেখকের কমিশন ব্যবসায়ী কি ধরনের ব্যয়? মূলধন জাতীয় খরচ। যৌথ মূলধনী কোম্পানির মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় তাকে কি বলা হয়? লভ্যাংশ। আর হচ্ছে ঋণদাতাদের যে টাকা দেওয়া হয় সেটাকে বলা হয় হচ্ছে সুদ। কোম্পানির হিসাবকাল শেষ হওয়ার পূর্বে মধ্যবর্তী কোনো সময়ের মুনাফার পর্যাপ্ততা বিবেচনা করে যে লভ্যাংশ প্রদান করা হয় তাকে কি বলা হয়? অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। প্রতিপূরক তহবিল কেন সৃষ্টি করা হয়? দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধের জন্য। তহবিল 11 এর প্রথম খণ্ডে কোনটি প্রস্তুতের নির্দেশ থাকে? লাভ লোকসান আবন্টন হিসাব। সুনাম কারবারের জন্য কি একটি সম্পদ এবং অস্পর্শনীয় সম্পদ। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় কখন? আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় নির্দিষ্ট দিন তারিখ সময় বিন্দুতে, ঠিক আছে? আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় কখন? একটি নির্দিষ্ট দিন তারিখ বা সময় বিন্দুতে। ঋণপত্রের উপর বারটা আর্থিক বিবরণীর কোথায় দেখাতে হয়? আর্থিক আর্থিক অবস্থার বিবরণীর দায়ের সাইডে আসলে দেখাতে হয়, ঠিক আছে? ওকে, অর্থাৎ দায় থেকে বিয়োগ দিয়ে দেখাইতে হয়। দায়ের যেখানে ঋণপত্র আছে ওখান থেকে বাদ দিয়ে দেখাইতে হয়। সুতরাং আর্থিক অবস্থার বিবরণীর দায়। তো
তো এখানে হচ্ছে ৬৮ নাম্বার একটা কোশ্চেন আছে, কোনটি অসমন্বিত ব্যয়? অসমন্বিত ব্যয় হবে হচ্ছে প্রাথমিক খরচ। উদাহরণ, বকেয়া খরচ হচ্ছে চলতি দায়ের উদাহরণ। ঋণপত্রের বকেয়া সুদ কোন ধরনের দায়? ঋণপত্রের বকেয়া সুদ হচ্ছে চলতি দায়। ওকে, ৭৩ নাম্বার কোশ্চেনে বলা আছে হচ্ছে জনাব হোসেন কর্তৃক প্রস্তুতকৃত ৫,০০০ টাকা ৩ মাস মেয়াদি বিলের স্বীকৃতি প্রদান করে জামিল এবং হোসেন ওই দিনই বিলটি ১২% বাট্টায় নেয়। বাট্টাকৃত বিলের প্রাপ্য অর্থের পরিমাণ কত, তাই তো? তো এটা সহজে আমরা করব। ৫,০০০ টাকা, ওকে, ৫,০০০ টাকা ১২% বাট্টা। ঠিক আছে? তো ৫,০০০ এর ১২% করলে কত আসবে? ৫,০০০ এর ১২% হচ্ছে ৬০০ টাকা। ওকে। তো এই ৬০০ টাকা তো ১ বছরের, আমাদের দরকার কত? ৩ মাস। তো ভাগ দিব কত দিয়ে? ১২ দিয়ে। তো ১ মাসে চলে আসবে, গুণ দেব কত দিয়ে? ৩ দিয়ে। তো ৬০০ ভাগ ১২ আর গুণ দিব কত দিয়ে? ৩। ৩ গুণ দিলে কত হয়? ১৫০। তো আমাদের বাট্টার পরিমাণ চাইনি, আমাদের বাট্টা পরবর্তী মূল্য চেয়েছে। অর্থাৎ ৫,০০০ থেকে ১৫০ বিয়োগ দিলে আমাদের অ্যান্সার হবে কত? ৪,৮৫০। চলতি বছরের বিনিয়োগের ক্রয় মূল্য হচ্ছে ৫%। বিনিয়োগের সুদ প্রাপ্তি হচ্ছে ৩৭৫০ টাকা হলে বিনিয়োগের প্রারম্ভিক মূল্য কত? তো বাট্টার পরে সুদ প্রাপ্তি হয়েছে, আমাদের সুদ কত হয়েছে? ৩৭৫০। তো কত এটা? 5% এর সমান সমান। তো নিচে হচ্ছে 5। তো একটু খেয়াল করেন, 5%। তো ১০০ টাকা হচ্ছে আমাদের বিনিয়োগের মূল্য, ৫ হচ্ছে সুদ। তো আমাদের পুরো মূল্যটা চাচ্ছে, তাই তো? তো ৩৭৫০ হচ্ছে আমাদের সুদ, এই যে উপরে আমাদের সুদ, নিচেও আমাদের সুদ, আমাদের বিনিয়োগের মূল্য কত? ১০০ টাকা। তো আমরা ৩৭৫০ ভাগ হচ্ছে ৫ গুণ হচ্ছে ১০০। তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে ৭৫,০০০। কোনটি মূলধন জাতীয় ব্যয়? আসবাবপত্র ক্রয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। ১,০০,০০০ টাকা। এর মধ্যে চলতি বছরের আসবাবপত্র বিক্রয় করা হয়েছে হচ্ছে ২০,০০০ টাকায় বিক্রি করেছেন, যার ক্রয় মূল্য হচ্ছে ৪০,০০০ টাকা। তো যখন মূল্যটা বাদ দিবেন তখন এই যে যেটা ক্রয় মূল্য ছিল সেটাই বাদ দিতে হবে। কারণ আপনি একটা জিনিসের মূল্য হচ্ছে ৫০,০০০ টাকা, বিক্রি করেছেন ১,০০,০০০ টাকায়। তো তার মানে কি আপনার ১,০০,০০০ টাকার সম্পত্তি কমলো? না। আপনার মূল্য যতটুকু ৪০,০০০ টাকার সম্পত্তি আপনি ১,০০,০০০ টাকায় বিক্রি করলেন না, আপনার চুরি হয়ে গেল, বিষয় না। আপনার ৪০,০০০ টাকার জিনিস ৪০,০০০ টাকায় কমেছে। ঠিক আছে? বাকিটুকু হচ্ছে আপনার মুনাফা, বা কম হলে আপনার হচ্ছে ক্ষতি। তো পরবর্তীতে বলা হচ্ছে আরো আসবাবপত্র ক্রয় করা হয়েছে হচ্ছে ৪০,০০০ টাকার। তো বছরের মাঝামাঝিতে আসবাবপত্র ক্রয় বিক্রয় করা হয়। বার্ষিক অবচয় হচ্ছে কত পার্সেন্ট? 10%। ওকে। তো আমরা অবচয়ের অ্যাকচুয়ালি সমাপনী উদ্ধৃত কত আমরা দেখব। তো ১,০০,০০০ টাকা আমাদের শুরুতে তো আমাদের প্রারম্ভিকে যে আসবাবপত্র ছিল ১,০০,০০০ টাকার, সেটা কিন্তু আমরা মাঝামাঝি এসে আবার ৪০,০০০ টাকা বিক্রি করে দিছি। অর্থাৎ এই ১,০০,০০০ টাকা কিন্তু আমাদের কত? ৬০,০০০ এ পরিণত হয়েছে। অর্থাৎ সারা বছর ধরে আমরা অবচয় ধরেছি। ১ম এ ৬০,০০০ এর উপর 10% করলে কত হয়? ৬,০০০ টাকা। আর শেষে আমরা ৪০,০০০ টাকা যেটা কুড়াইছি সম্পত্তি ক্রয় করেছি, এর উপর 10% করব। এর উপর 10% করলে কত হয়? এর উপর 10% করলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 10% করলে আসে হচ্ছে ৪,০০০। তো আমাদের এটা তো মানে বছরের মাঝামাঝি। সুতরাং এখানে কত হবে? অর্ধেক হচ্ছে ২,০০০। সুতরাং ৬,০০০ আর ২,০০০ হচ্ছে ৮,০০০। তো আমাদের ৬০,০০০ টাকা মূল্য ছিল। পরবর্তীতে আরো ৪০,০০০ টাকা কিনেছি। তো টোটাল হচ্ছে আমাদের কত? ১,০০,০০০ টাকা। আর ১,০০,০০০ টাকা থেকে আমাদের এই যে ২,০০০ আর ৬,০০০ বাদ দিলে হয় কত? ৮,০০০ টাকা। সুতরাং আমাদের অ্যান্সার আসবে কত? ৯৮,০০০ টাকা। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ১৪ জুলাই ২০১৯ তারিখে ধারে বিক্রয় হচ্ছে ৳৭৫০ আবার ৳৫০ আমরা ফেরত দিয়ে দিচ্ছি। সুতরাং আমাদের বিক্রয় কত থাকছে? ৳৭০০ ব্যালেন্স থাকছে। তো 210 N30 অর্থাৎ ১০ দিনের ভিতর পরিশোধ করলে আমরা ২% বাট্টা পাবো। আর ৩০ দিনের ভিতর পরিশোধ করতেই হবে। তবে ১০ দিন পার হয়ে গেলে আমরা আর কোনো বাট্টা পাবো না। তো আমরা হচ্ছে আ ১৪ তারিখে বিক্রয় করেছি। ২৩ তারিখে আমরা হচ্ছে ৩০ দিনের ভিতর পরিশোধ করতে হবে, তাই তো? তো ২৩ তারিখে আমরা হচ্ছে টাকা পেয়েছি। অর্থাৎ ১০ দিনের ভিতরেই পেয়ে গিয়েছি। সুতরাং আমাদের ২% বাট্টা পাবো। তো ৭০০ র উপরে ২% বাট্টা মানে কি? ২ টা শূন্য কয়টা? ৭ দুগুণী ১৪। সুতরাং আমরা কত টাকা পাচ্ছি এখানে? ৭০০ থেকে ১৪ টাকা বাদ দিলে ৳৬৮৬ আকাশ কোম্পানির শেয়ার হোল্ডারদের নিকট থেকে চলতি বছর ৳১,০০,০০০ লভ্যাংশ ঘোষণা করল। এই লভ্যাংশ কোম্পানির জন্য কি? তো লভ্যাংশ যেটা ঘোষণা করেছে এটা কোম্পানির জন্য দায়। সমাপনী মণিহারি কি? চলতি সম্পত্তি। প্রস্তাবিত লভ্যাংশ কি? চলতি দায়। নিচের কোনটি চলতি সম্পদের উদাহরণ? স্বল্পমেয়াদী বিনিয়োগ। সুনাম কোন ধরনের সম্পদ? অস্পর্শনীয় সম্পদ। ওকে, আমরা অঙ্কটা করব। তো ১ম এ হচ্ছে এটা শেষ করে নিই। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়কে কি হিসেবে দেখানো হয়? আর্থিক বিবরণীতে অসমন্বিত ব্যয়ের মধ্যে দেখানো হয়। দাবিহীন লভ্যাংশ কি? দাবিহীন লভ্যাংশ হচ্ছে
দাবিহীন লভ্যাংশ হচ্ছে চলতি দায়। ওকে। তো অঙ্কে এখানে বলা হচ্ছে ১ তারিখে 210 সত্ত্বে ৪৫,০০০ টাকার পণ্য বিক্রয় করে। ঠিক আছে? বিক্রয় ফেরত হচ্ছে ১৮,০০০, তো ৪৫,০০০ থেকে আমরা ১৮,০০০ বিয়োগ দেব। তো ৪৫,০০০ মাইনাস হচ্ছে ১৮,০০০। ওকে। এবং ওকে, তো ৮ মার্চ, ১ মার্চ আর ৮ মার্চ অর্থাৎ ১০ তারিখের ভিতর পরিশোধ করলেই কিন্তু আমরা টাকাটা পেতাম, মানে 2% বাড়টা পেতাম। তো ৮ মার্চে পরিশোধ করে দিয়েছে। তো ৪৫,০০০ থেকে আমরা যদি ৪৫,০০০ মাইনাস হচ্ছে ১৮,০০০, ১৮,০০০ মাইনাস করলে থাকে কত? ২৭,০০০। তো ২৭,০০০ এর উপর কত পার্সেন্ট বারটা ধরবো? ২৭,০০০ এর উপর 2% বারটা ধরবো। তো ২৭,০০০ গুণ হচ্ছে 2%, তো ৫৪০। তো ৫৪০ আমরা যদি বিয়োগ দিই আমাদের অ্যান্সার কত আসবে? ২৬,৪৬০ টাকা। ৫০০ বাদ ২৬,৫৪০ বাদ ৪৬০। ওকে। যদি ভ্যাট বিক্রয় ভ্যাট যদি ক্রয় ভ্যাটের থেকে বেশি হয় তবে কি প্রকাশ করে? দায়। ঠিক আছে? আমরা ভ্যাট চলতি হিসাবের মাধ্যমে আমরা আসলে আমাদের অ্যাকাউন্টসটা দেখাই। ঠিক আছে? ভ্যাট চলতি হিসাব উদ্ধৃত্তপত্রে আমরা কিন্তু ক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট আলাদা করে দেখাই না। আমরা ভ্যাট চলতি হিসাবের মাধ্যমে দেখাই। তো বিক্রয় ভ্যাট হচ্ছে আমার কাছে দায় আর ক্রয় ভ্যাট হচ্ছে আমার কাছে সম্পদ। তো এটাকে আমরা কি করি? ভ্যাট চলতি হিসাবের মাধ্যমে যোগ বিয়োগ করি। অর্থাৎ ক্রয় ভ্যাট থেকে বিক্রয় ভ্যাট বাদ দিই। যদি ক্রয় ভ্যাটের পরিমাণ বেশি হয় তাহলে সম্পদের সাইডে নিট অ্যামাউন্টটা দেখাই ভ্যাট চলতি হিসাবে। যদি বিক্রয় ভ্যাটের পরিমাণ বেশি হয় সুতরাং দায় হিসেবে আমরা হচ্ছে দায়ের সাইডে দেখাই নিট পরিমাণটা। এবং এটা যে হিসাবের মাধ্যমে দেখাই তার নাম হচ্ছে ভ্যাট চলতি হিসাব। তো পরবর্তী ৮৮ নম্বর কোয়েশ্চেন হচ্ছে বিজ্ঞাপন খরচের ১/৪ অংশ অবলোপন করা হলো। তো ৪ হচ্ছে টোটাল অংশ, ১ অংশ হচ্ছে অবলোপন করা হলো। তো এই বছরের খরচ কত? ৩ অংশ। রেওয়া মিলে বিজ্ঞাপন দেয়া আছে হচ্ছে ৳৮,০০০ টাকা। ওকে। তো টোটালটাই কিন্তু রেওয়া মিলে দেওয়া আছে। যার ১/৪ অংশ আমরা অবলোপন করেছি। তো ৮,০০০ এটা হচ্ছে টোটাল অংশ ভাগ হচ্ছে ৪। তো আমাদের কোয়েশ্চেনে কি চেয়েছে? বিজ্ঞাপনের জেরে কত টাকা দেখানো হবে? অর্থাৎ খরচ হিসেবে কত টাকা দেখাবো এই বছরের খরচ হিসেবে ৩ অংশ দেখাবো। ১ অংশ তো আমরা কি হয়ে গেছে? ১ অংশ আমরা অবলোপন করে রেখে দিচ্ছি আগামী বছরের জন্য। তো ৮ এর ভিতর ৪ কতবার যায়? ২ বার। ৩ দুগুণে হচ্ছে ৬, ৬,০০০। ঠিক আছে? তো এটা হচ্ছে টোটাল অ্যাকাউন্টস। তো এখানে যদি আমাদের অবলোপনের পরিমাণ বের করতে বলতো তাহলে আমরা কি করতাম? এখানে ৩ এর জায়গা হচ্ছে ১ দিতাম। তো ৮,০০০ ভাগ হচ্ছে ৪, কত হতো? ২,০০০ গুণ ১ কত হতো? ৩,০০০। ওকে। ১৫% হারে ১ বছরের বিনিয়োগের সুদ পাওয়া গেলে ৳৯,০০০ বিনিয়োগের পরিমাণ কত? তো এই অঙ্কগুলো তো আমাদের এখন ক্লিয়ার, তাই না? তো ৯,০০০ হচ্ছে সুদ, তো উপরেও সুদ, নিচেও সুদ, নিচে হবে ১৫। তো বিনিয়োগের পরিমাণ কত? ১০০ হচ্ছে বিনিয়োগ, ১৫% হচ্ছে সুদ। তো গুণ দেব কত দিয়ে? ১০০ দিয়ে। ঠিক আছে? তো ৯,০০০ ভাগ হবে ১৫, ৯,০০০ ভাগ হবে ১৫ গুণ হবে ১০০। সুতরাং অ্যান্সার হবে কত? ৬০,০০০। ওকে। নিচের কোনটি প্রতিষ্ঠানের আন্তঃদায় মূলধন হচ্ছে আন্তঃদায় আর ঋণ হচ্ছে বহিঃদায়? নিচের কোনটি ব্যবহারের লেনদেনের সঙ্গে নগদ প্রবাহ জড়িত নয়? কুঋণ অবলোপনের সাথে নগদ প্রবাহ জড়িত নয়। প্রদেয় ভাড়া হিসাব ৳২,০০০ রেওয়া মিলের ডেবিট সাইডে প্রদত্ত ভাড়া দেওয়া আছে ২০,০০০, বকেয়া ভাড়া কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো রেওয়া মিলের ডেবিট সাইডে ৳২০,০০০ দেওয়া আছে। তার মানে এই বছরের ব্যয় হচ্ছে ৳২০,০০০। কিন্তু মাসিক ভাড়া তো কত? ৳২,০০০। তো ৳২,০০০ করে যদি মাসিক ভাড়া হয়, ২,০০০ গুণ হচ্ছে ১২, সুতরাং কত হাজার হবে? বার্ষিক ভাড়া হচ্ছে ২৪,০০০। আমি দিছি কত? ২০,০০০। সুতরাং আরও বকেয়া আছে কত? ৪,০০০। আশা করি অঙ্কটা ক্লিয়ার। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে বছরের শুরুতে শুরুর তারিখে আসবাবপত্র ৳১,০০,০০০ ছিল। চলতি বছরের মাঝামাঝি ৳৪০,০০০ আসবাবপত্র ক্রয় করা হয়েছে। অপচয়ের পরিমাণ হচ্ছে 10%, আসবাবপত্রের অপচয় কত টাকা? তো ৳১,০০,০০০ হচ্ছে পুরো বছরের অপচয় হবে। ৳১,০০,০০০ 10% হচ্ছে ৳১,০০,০০০ 10% হচ্ছে ৳১০,০০০। ১,০০,০০০ 10% হচ্ছে ৳১০,০০০। আর ৳৪০,০০০ র অপচয় ধরা হয়েছে 10% হচ্ছে ৳৪,০০০ এবং ৳৪,০০০ হচ্ছে মাঝামাঝি। ঠিক আছে? অর্থাৎ ৳২,০০০ কাউন্ট হবে। ভাগ হচ্ছে ২। সুতরাং কত? ২,০০০। ওকে। তো ১০,০০০ আর ২,০০০ হচ্ছে ১২,০০০। সরওয়ার ট্রেডার্সের রেওয়া মিলে ১০ মাসের বেতন হচ্ছে ৳১২,০০০ দেয়া রয়েছে। বকেয়া বেতনের পরিমাণ কত? তো ১০ মাসের হচ্ছে ১২,০০০। তো ১ মাসের কত হলো? ১ মাসের হচ্ছে ৳১,২০০। তো আমাদের বকেয়া বেতন কত?
১০ মাস। ১ বছর কত মাসে? ১২ মাসে। তো ১ মাসের হচ্ছে ১২০০ গুণ হচ্ছে ২, সুতরাং অ্যান্সার হবে কত? ২৪০০। অবচয় খরচ ব্যবসায় প্রতিষ্ঠানের কি করে? অবচয় খরচ ব্যবসায় প্রতিষ্ঠানে কি করে? অবচয় খরচ ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি করে, সম্পত্তি হ্রাস করে। সমাপনী মজুত পণ্যের মূল্য বেশি দেখানো হলে কি হবে? সমাপনী মজুত পণ্যের মূল্য বেশি দেখানো হলে বিক্রিত পণ্যের ব্যয় কম দেখানো হবে, নিট মুনাফা বেশি দেখানো হবে, চলতি সম্পদ বেশি দেখানো হবে। পরিচালন ব্যয়, অফিসের বেতন, বিজ্ঞাপন, বিক্রয়, পরিবহন খরচ। অদাবিকৃত লভ্যাংশ কি? ঘোষণাকৃত লভ্যাংশের একটা অংশ যেটা চলতি দায় দীর্ঘদিন পর মুনাফার সাথে সমন্বয় করা যায়, অর্থাৎ যে লভ্যাংশ শেয়ার হোল্ডাররা দাবি করেনি। ট্রেডমার্ক হচ্ছে ব্যবসায়ের কোন ধরনের সম্পত্তি? ট্রেডমার্ক হচ্ছে ব্যবসায়ের অস্পর্শনীয় সম্পত্তি এবং হচ্ছে স্থায়ী সম্পদ, অর্থাৎ সম্পদ এবং হচ্ছে অস্পর্শনীয় সম্পদ, কিন্তু অলীক সম্পদ না। অলীক সম্পদ মানে হচ্ছে ভুয়া সম্পদ। তো ৫ নাম্বার চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন আপনাদের আসার মতো আছে, বা এইখান থেকে অনেক কোশ্চেন এমসিকিউ আপনাদের আসবে, বা এই থিওরিটিক্যাল টার্ম প্লাস ম্যাথমেটিক্যাল টার্মস উভয় সম্পর্কে আপনাদের খুব ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। তাহলে আপনারা হচ্ছে পরীক্ষায় খুব ভালোভাবে অ্যান্সার দিতে পারবেন। তো এর পাশাপাশি হচ্ছে আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা এইচএসসির আদার যেই পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো সাজেশন প্লাস হচ্ছে আপনাদের অ্যাডমিশন সম্পর্কিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন সম্পর্কিত, প্লাস হচ্ছে আপনাদের আ বিবিএর সাথে জব মার্কেটের রিলেটেড কি, কি বিষয় আছে এই সব A to Z সবকিছু হচ্ছে অ্যাডমিশনের থেরাপি সম্পর্কিত সবকিছু এখানে আছে। তো সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি আপনারা মডেল টেস্ট সবকিছু পেয়ে যাবেন। তো সকলে ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।